নাজিয়ার কাছে যাওয়ার পরও নাজিয়া শুধু ওর ভাইয়ের কথাই জিজ্ঞাসা করছে, অথচ ওর 90% বার্ন ছিল। নাজিয়া ওই দিন রাত 3:30টায় চলে যায়। ভোরবেলায় তাকে নিয়ে আমরা উত্তরাতে নিজেদের এলাকায় দাফন করি। 22 তারিখ দিবাগত রাত 12:30টায় নাভি চলে যায়। পরবর্তীতে 23 তারিখে তাকেও সেখানে দাফন করা হয়। এখনো আমার বাসায় আমরা রান্না করতে পারি না। আমার মিসেস এখনো তার বিছনা থেকে উঠতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না। আমাদের এই বয়সে দুটো বাচ্চাই চলে গেছে। কাদের ভুলের জন্য চলে গেছে? আমরা সেদিকে অবশ্যই যাব না। কে ভুল করছে, কে ত্রুটি করছে, কার দোষ আছে, অন্যায় আছে, আমরা তো কাউকে পাবো না ফেরত। তারপরেও আমাদের পক্ষ থেকে দেশের জনগণ, দেশের শিক্ষিত সমাজ, আইনজীবীরা এবং দেশের ছাত্র সমাজ যে দাবিগুলো তুলেছে, আমরা সেই দাবিগুলোর সাথে একমত আজ এখানে এসে পৌঁছেছি যে না, আমরা এক্সট্রা কোনো কিছু চাওয়ার কোনো কিছু নাই। তাদের দাবিগুলা যদি 18 কোটি জনগণের যদি দাবিগুলা বাস্তবায়ন হয়, সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে, আমরা আদালতের প্রতি সবাই শ্রদ্ধাশীল। আমরা আদালতের রায়কে মেনে নিয়েছি। আমাদের আহত এবং নিহত পরিবার, আমাদের এই দাবিগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করছি। 1 নম্বর দাবিটা হইল আমাদের সঠিক তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচার করতে হবে। 2 নম্বর যে দাবিটা আছে, ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের ক্ষতিপূরণ, যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিট পিটিশন হয়েছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইনজীবী, উনি একটা রিট করেছেন। ওই রিটের যে বাস্তবায়ন করার জন্য 2 জন বিচারপতি এটা রায় দিয়েছে। এবং এই দাবিগুলা যখন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল, তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্যই ছিলাম না। আপনার আমার মতন যারা সাধারণ জনগণ, তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। তো আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি। সেই দাবির ভিতরে এই ক্ষতিপূরণের কথাটা উল্লেখ আছে। এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। তৃতীয় দাবিটা হলো, যারা গুরুতর আহত আছে বা যাদের সব সময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা। চতুর্থ হলো দুর্ঘটনা আহতদের পুনর্বাসন। পঞ্চম দাবিটা হলো আমাদের পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে শিক্ষাক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে একটা যুদ্ধ বিমানে এতগুলা মানুষ নিহত হয়নি। যদি এই ধরনের ঘটনা নাই ঘটে থাকে আর এই ঘটনাই যদি বিরল হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জীবনে এই শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোধ দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষাক্ষেত্রে পালন করার জন্য এবং প্রতি বছর 21শে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয়। সেই জন্য জাতীয়ভাবে এটা পালন করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করছি। ষষ্ঠ আমাদের যেই দাবিটা ছিল, নিহতের কবর সংরক্ষণের জন্য। নিহতদের জন্য কবর সংরক্ষণের জন্য অনেকে আমাদের উত্তরাতে 12 নম্বর সেক্টরে হয়তো দাফন করতে পারছে, অনেকে যার যার এলাকায়ও দাফন করতে পারছে। তাই তাদের কবরকে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই দেশে মানুষ এত থাকা সত্ত্বেও আমাদের পাশে কি কেউ নেই? আমরা কাউকে পাবো না? আপনাদের সাংবাদিক কাছে আমাদের এই ধরনের প্রশ্ন আছে। আমার আসলে এই মুহূর্তে স্কুলের বারান্দায় থাকার কথা ছিল, কিন্তু আমরা স্কুলের বারান্দায় থাকতে পারি না ভাই। আমরা ছেলের কবরের পাশে দাঁড়ায় থাকি, আমরা অপেক্ষার পর আর গণি। আমাদের পাশে এই দেশে সরকার আমাদের পাশে আসে না এখন পর্যন্ত। আমার ছেলে সামিউল করিম, প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি, ওই দিন আমি প্রতিদিনের মতোই তাকে সকালে স্কুলে দিয়ে আসি। ঠিক ছুটি হওয়ার
5 মিনিট থেকে 10 মিনিট আগেই আমি ওইখানে পৌঁছাই। তো আমি দেখতেছি ওই দিন 10 মিনিট লেট হচ্ছে, তারপরেও তো গেটে দাঁড়ায় আছি। তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে, হেঁটে আসতেছে। তো এসে আমার থেকে ঠিক 5 হাত অ্যাঙ্গেলে সে দাঁড়াইছিল, দাঁড়ায়া কিছু বলতেও পারেনি, অমনি বিমানটা বিধ্বস্ত হয়। হওয়ার পরেই ও লুটে পড়ে ওইখানে। আমি বাবা হিসাবে শুধু একটাই চিৎকার দিছি, আল্লাহ আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি কিভাবে হয়, এগুলা ওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলের কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্তের গন্ধ আমি এখনো ভুলতে পারি না ভাই। এগুলো কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে, আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরা ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন। এসে কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতি যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে?